আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের 1 নম্বর সৃজনশীলটি। এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। এই সৃজনশীল আমরা খুব সহজেই সমাধান করব। ওকে, সমাধান করা যাক। 2025 সালে বোরহান এন্টারপ্রাইজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের কিছু অংশ নিম্নরূপ হচ্ছে: ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, এরপর হচ্ছে যে যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, এরপর হচ্ছে যন্ত্রপাতি অবচয় 15,000 টাকা, বিনিয়োগের সুদ প্রাপ্তি বা মুনাফা প্রাপ্তি 14,000 টাকা, ভাড়া প্রদান যার মধ্যে 3,000 টাকা 2026 সালের জন্য, টোটাল টাকা হচ্ছে 53,000 টাকা, কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 24 সালের, মোট 58,000 টাকা পরিশোধ, পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। আমাদের প্রশ্নগুলি, প্রশ্ন হচ্ছে যে ক, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন জাতীয় প্রাপ্তি, আমরা আগের ক্লাসে মূলধন জাতীয় প্রাপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। তবুও এই প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে আমরা আলোচনা করব মূলধন জাতীয় প্রাপ্তি কি, এরপর সমাধান করব। মূলধন জাতীয়, এরপর খ বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। গ বলছে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করো। ওকে, চলুন আমরা প্রথম মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করি। মূলধন জাতীয় প্রাপ্তি হলো যে সকল প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, সেগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। যেমন আমরা লিখতে পারি যে মূলধন আনয়ন, মূলধন আনয়ন এটা মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর হচ্ছে যে ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় অথবা ঋণ গ্রহণ করলে সেটা হচ্ছে ব্যাংক ঋণ গ্রহণ, সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর হচ্ছে যে স্থায়ী সম্পত্তি বিক্রয়, স্থায়ী সম্পত্তি বিক্রয়, সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি। এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের প্রশ্নে থাকে তাহলে আমরা এগুলো যোগ করে দিলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের হয়ে যাবে। চলুন আমরা আমাদের উদ্দীপকটা দেখি, উদ্দীপকে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আছে। এখানে আমাদের প্রথম 1 নম্বরে ব্যবসায়ের মূলধন বিনিয়োগ, মানে হচ্ছে যে প্রতিষ্ঠানে মূলধন আনয়ন করা হয়েছে 5 লাখ টাকা, তাহলে এটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এরপর হচ্ছে যে আমাদের 3 নম্বর দেওয়া আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লাখ টাকা, তাহলে এটাও যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয় সেটাও মূলধন জাতীয় প্রাপ্তি হয়। তাহলে আমরা 2টা পাইছি, এরপরে কি আর আছে? নাই। তাহলে এই 2টাকে যোগ করলে আমরা যে মোট পরিমাণ হবে সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। চলুন আমরা করি। আমাদের ঘর দেওয়া শেষ, তাহলে আমরা লিখবো বিবরণ, বিবরণ টাকা টাকা। আমাদের 1 হচ্ছে যে মূলধন বিনিয়োগ, মূলধন বিনিয়োগ আমরা যে 2টা পাইছি সেটার মধ্যে একটা হচ্ছে মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা। এরপর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে আমাদের ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ কত টাকা? 3 লাখ টাকা। টোটাল হচ্ছে আমাদের 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে সুতরাং মূলধন জাতীয় প্রাপ্তি সমান সমান 8 লাখ টাকা। এই ছিল আমাদের ক প্রশ্ন। ওকে, এখন আমরা খ প্রশ্ন সমাধান করব। মুনাফা জাতীয় আয় ও প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। মুনাফা জাতীয়, প্রথমে আমরা মুনাফা জাতীয় আয়গুলো খুঁজবো। তো প্রথম আমাদের লেনদেন হচ্ছে মূলধন বিনিয়োগ, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে এটা আসবে না।
যন্ত্রপাতি ক্রয়, এটা স্থায়ী সম্পত্তি ক্রয়। কোন স্থায়ী সম্পত্তি ক্রয় করলে যে ব্যয় হয় সেটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, তাহলে এটাও আসবে না। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটাও আসবে না। পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে আমাদের ব্যয় হয়, যে ব্যয় হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, তাহলে এটাও আসবে না। কর্মচারীর বেতন প্রদান, কর্মচারীর বেতন প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় হয়, এটাও আসবে না। বিদ্যুৎ বিল ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, এটাও মুনাফা জাতীয় ব্যয়, তাহলে এটাও আসবে না। যন্ত্রপাতির অপচয় 15,000 টাকা, এটাও মুনাফা জাতীয় ব্যয়, এটিও আসবে না। বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, তাহলে বিনিয়োগ হতে বিনিয়োগের সুদ প্রাপ্তি অথবা মুনাফা প্রাপ্তি, এটা হচ্ছে আমাদের, এই লেনদেনটা হচ্ছে যে আমাদের মুনাফা জাতীয় আয়। এরপর হচ্ছে যে ভাড়া প্রদান, এটা মুনাফা জাতীয় ব্যয়। কমিশন প্রাপ্তি, এটাও আমাদের মুনাফা জাতীয় আয়। তারপর হচ্ছে যে পণ্য বিক্রয়, এটাও মুনাফা জাতীয় আয়। ওকে, আমরা এখন মুনাফা জাতীয় আয় নির্ণয় করি। তাহলে আমাদের ঘর হচ্ছে বিবরণ টাকা টাকা। আমাদের খ প্রশ্নবাদী দুইটা পার্ট, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে মুনাফা জাতীয় আয়টি নির্ণয় করব। মুনাফা জাতীয় আয় হবে শুধুমাত্র চলতি বছরের আয়গুলো, অগ্রিম এবং বকেয়া কোনো কিছু মুনাফা জাতীয় আয়তে অন্তর্ভুক্ত হবে না। যেমন আমাদের প্রশ্নে এখানে দেওয়া আছে যে কমিশন প্রাপ্তি যার মধ্যে 4,000 টাকা 24 সালের জন্য, তার মানে এখানে বকেয়া আছে 4,000 টাকা, তার মানে আমরা 58,000 থেকে 4,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা থাকবে সেটাই আমাদের হবে মুনাফা জাতীয় আয়। আর যে 58,000 টাকাটা আছে সেটা আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তিতে আসবে, মানে টোটাল পুরো টাকাটা হবে মুনাফা জাতীয় প্রাপ্তি। আর পুরো টাকা থেকে 4,000 টাকা বিগত বছরটা বাদ দিলে যেটা থাকবে মানে 54,000, ওটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে চলুন আমার মুনাফা জাতীয় আয় লিখলাম। তাহলে আমাদের প্রথমে মুনাফা জাতীয় আয় আছে যে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি। তাহলে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি, এটা দুইটাই। কারণটা হচ্ছে যে এখানে কোনো স্পেসিফিক ভাবে বলা নেই যে এটা চলতি বছরের জন্য কিংবা হচ্ছে যে পরবর্তী বছরের জন্য। তার মানে হচ্ছে যে বিনিয়োগ হতে যে আমরা মুনাফা পাইছি সেটা আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তিতে আসবে, মুনাফা জাতীয় আয়তেও আসবে। তাহলে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ বিনিয়োগ হতে পাইছি আমরা কত, 14,000 টাকা। তাহলে আমরা লিখবো 14,000 টাকা, একটা গেল। এরপরে তৃতীয় নাম্বার আছে আমাদের যে কমিশন প্রাপ্তি, তাহলে লিখবো যে 2 কমিশন প্রাপ্তি। এখানে কমিশন প্রাপ্তি হচ্ছে যে কত, টোটাল 58,000 টাকা, আমরা এটাকে 11 লিখবো। এরপর টোটাল 58,000 টাকা। এই 58,000 টাকা, এই 58,000 থেকে আমরা বিগত বছরটা বাদ দিও, মাইনাস বিগত বছর কত, 4,000 টাকা। কারণ আমরা জানি মুনাফা জাতীয় আয় মানে চলতি বছরটাই শুধু হবে, তাইলে এখানে বিগত বছরটা বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে চলতি বছর 54,000 টাকা। এই 54,000 টাকা হচ্ছে মুনাফা জাতীয় আয়। এরপর হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে যে পণ্য বিক্রয় মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় দুইটাই হবে। তাহলে লিখবো পণ্য বিক্রয় হচ্ছে কত, 20 লাখ টাকা। তো টোটাল যোগ করলে আমাদের হয় 20,68,000। এটা হচ্ছে যে আমাদের মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। আবারও বলি, মুনাফা জাতীয় আয় হচ্ছে শুধুমাত্র চলতি বছরের টাকাগুলো, কিন্তু মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে যে চলতি বছর, বিগত বছর, তারপর হচ্ছে যে অগ্রিম বা আগামী বছর সকল টাকাটাই হবে মুনাফা জাতীয় প্রাপ্তি। তো চলুন আমরা এখন খ অংশে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করব। এখন মুনাফা জাতীয় দ্বিতীয় পার্ট হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে যে যখন আমাদের হচ্ছে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি, এটা আবার মুনাফা জাতীয় আয়। এরপর হচ্ছে যে কমিশন প্রাপ্তি হচ্ছে যে কমিশন প্রাপ্তি পুরো টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি, কিন্তু পুরো টাকা থেকে যখন আমরা 4,000 টাকা বাদ দিছি তখন সেই অংশটুকু মানে 58,000 থেকে 4,000 বাদ দেওয়ার পরে 54,000 টাকা হচ্ছে যে আমাদের মুনাফা জাতীয় আয়। তাহলে আমাদের এখানে 58 পুরো টাকাটাই আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি হবে। এরপরে পণ্য বিক্রয়, এটাও আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। ওকে, তাহলে আমরা প্রথমে লিখবো 1
বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি কত টাকা? 14,000 টাকা। এরপরে দ্বিতীয়তে বলছে কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি। প্রাপ্তির বেলায় পুরো টাকাটা হয়, মানে সেটার সাথে অগ্রিম থাকুক, বকেয়া থাকুক, যাই থাকুক, সবকিছু মোট টাকাটাই আসবে। তাহলে এখানে আমাদের মোট টাকাটা হচ্ছে যে 58,000 টাকা। এই 58,000 টাকা পুরোটাই হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। ওকে, এরপর হচ্ছে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় 20 লাখ টাকা। এর টোটাল যোগ করলে যা হবে তা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে 20 লাখ। এরপর হচ্ছে যে 60, 70, 72,000 টাকা, 2,72,000 টাকা হচ্ছে আমাদের টোটাল। সুতরাং মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। এ ছিল আমাদের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ। এবার আমাদের বলছে গতে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা এবং মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করা। তো আমাদের প্রশ্নে আমরা আগে প্রশ্নে ব্যবসায় মূলধন বিনিয়োগ, এটা আমাদের মূলধন জাতীয় প্রাপ্তিতে চলে আসছে, তাহলে এটা বাদ। এরপর হচ্ছে যন্ত্রপাতি ক্রয়, এটা স্থায়ী সম্পত্তি, তাহলে এটাও এটা আসবে না, এটাও বাদ। ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এটা আমাদের কতে চলে আসছে, এটাও বাদ। এটা ছিল মূলধন জাতীয় প্রাপ্তি। এবার আমাদের 4 নম্বর হচ্ছে যে পণ্য ক্রয়। পণ্য ক্রয় করলে মুনাফা জাতীয় ব্যয় হয় এবং মুনাফা জাতীয় প্রদান হয়, তাহলে এটা দুইটাই আসবে। কর্মচারীর বেতন প্রদান, কর্মচারীর বেতন করলে মুনাফা জাতীয় ব্যয় হয় এবং মুনাফা জাতীয় প্রদান হয়। মানে হচ্ছে যে শুধুমাত্র চলতি বছরটাই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয় হয়, আর টোটাল টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান হয়। মানে এটার প্রদানের ভিতরে অগ্রিম থাকতে পারে, বকেয়া থাকতে পারে, কিন্তু ব্যয়ের ভিতরে কোনো অগ্রিম থাকবে না, কোনো বকেয়া থাকবে না। শুধুমাত্র চলতি বছরে যতটুকুই ব্যয় করা দরকার অতটুকুই হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, আর প্রদান হবে ওটার ভিতরে অগ্রিম টাকাও থাকতে পারে, বকেয়া টাকাও থাকতে পারে। টোটাল মোট টাকা যেটা দিব, আমি যেটা প্রদান করব সেটা প্রদান হিসাবে লিপিবদ্ধ হবে। সেজন্য পণ্য ক্রয়টা আমাদের প্রদানও হবে, ব্যয়ও হবে। এই জন্য কর্মচারীর বেতন প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় হয়, আবার আমার থেকে নগদ টাকা চলে গেছে, মানে আমি প্রদান করছি, তাহলে এটা মুনাফা জাতীয় প্রদান হবে, তাহলে দুইটাই হবে। এরপরে বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় হয়, এটা চলতি বছরের জন্য। আবার টোটাল 12,000 টাকা যেটা, এটা আবার আমি নগদে প্রদান করছি, সেজন্য এটা মুনাফা জাতীয় প্রদান হবে। তাহলে এটাও মুনাফা জাতীয় ব্যয় এবং প্রদান দুইটাই আসবে। এরপরে হচ্ছে যে আমাদের যন্ত্রপাতির অবচয় করলে মুনাফা জাতীয় ব্যয় হয়। যন্ত্রপাতির অবচয় কাকে বলে? একটা স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়কে যন্ত্রপাতির অবচয় বলা হয়। তাহলে এই অবচয়টা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এটা মুনাফা জাতীয় প্রদানে যাবে না। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে যে ব্যয়, এটা প্রদানে আসবে না। কেন প্রদানে আসবে না? কারণ এখানে কোনো নগদ অর্থ প্রদান করা হয় নাই, এটা ব্যবহারজনিত ক্ষয়ের কারণে যে ব্যয়টা হয়েছে সেটা মুনাফা জাতীয় ব্যয়তে আসবে। এরপরে বলছে বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি, এটা মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়তে চলে আসছে। এরপর হচ্ছে ভাড়া প্রদান করা হয়েছে 53,000 টাকা। এই টোটাল 53,000 টাকাটাই হচ্ছে প্রদান, মুনাফা জাতীয় প্রদান। কিন্তু এই 53,000 টাকার ভিতরে আমাদের 3,000 টাকা হচ্ছে যে 26 সালে, মানে হচ্ছে যে আমরা 25 সালে হিসাব করি, 26 সালেরও 3,000 টাকা 25 সালে দিয়ে রাখছি। তাহলে এই 53,000 থেকে আমরা অগ্রিম 3,000 টাকা বাদ দেওয়ার পরে যে 50,000 টাকাটা থাকবে, ওই 50,000 টাকা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়। কেননা এই 50,000 টাকায় হচ্ছে যে চলতি বছরের জন্য ব্যয় করা হয়েছে, মানে ভাড়া প্রদান করা হয়েছে। ওকে, তাহলে এটাও দোনোটাই আসবে, 53,000 টাকা আসবে মুনাফা জাতীয় প্রদানে, আর মুনাফা জাতীয় ব্যয় আসবে 50,000 টাকা। এরপর হচ্ছে কমিশন প্রাপ্তি, এটা আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয়তে চলে আসছে, তাহলে এটাও বাদ। এরপর হচ্ছে পণ্য বিক্রয়, এটাও আমাদের চলে আসছে। মালিক ব্যক্তিগত প্রয়োজনের উত্তোলন, এটা মালিকানা সত্ত্বের অংশ, এটা এখানে আসবে না। তাহলে আমরা পাইছি 1, 2, 3, 4, 5টা, এই 5টা লেনদেন হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয়। তাহলে প্রথম হচ্ছে আমরা মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। চলুন, তো মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় প্রদানের মধ্যে আমরা প্রথম মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করব। সেজন্য আমরা 1 দিয়ে লিখবো মুনাফা জাতীয় ব্যয়, বিভিন্ন করে বিবরণ টাকা। তাহলে প্রথম আমাদের আসবে ব্যয়, আসবে প্রথমে পণ্য
ক্রয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা, যেগুলো আমাদের সমন্বয় নেই, মানে কোনো যোগ বিয়োগ নেই, সেটা আমরা লাস্টের ঘরে বসাবো। ওকে, এরপর হচ্ছে যে কর্মচারীর বেতন, আমরা লিখতে পারি বেতন প্রদান। বেতন প্রদান কত? 3,80,000 টাকা। ওকে, এরপর হচ্ছে যে বিদ্যুৎ ও টেলিফোন, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, এটা মুনাফা জাতীয় ব্যয় 12,000 টাকা। এরপরে বলা আছে যে যন্ত্রপাতির অপচয়, যন্ত্রপাতি অপচয় কিন্তু মুনাফা জাতীয় ব্যয় 15,000 টাকা। স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত ক্ষয়, এটা মুনাফা জাতীয় ব্যয়। এরপর হচ্ছে ভাড়া প্রদান, তাহলে ভাড়া প্রদান করা হয়েছে টোটাল 53,000 টাকা। এই 53,000 টাকা কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না, এই 53,000 টোটাল টাকাটা হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। তো আমাদেরকে বলছে ব্যয় নির্ণয় করার জন্য, সেজন্য আমরা চলতি বছরের টাকাটা বের করব। এখান থেকে অগ্রিম, যার 26 সালের জন্য দেওয়া হয়েছে, তার হচ্ছে যে অগ্রিম খরচটা বাদ দিব কত? 3,000 টাকা। 3,000 টাকা বাদ দিলে আমাদের 50,000 টাকা হচ্ছে যে ভাড়া প্রদান, মুনাফা জাতীয় ব্যয়। টোটাল যোগ করলে আসে আমাদের তো 10 লাখ আর 3,80,000 যোগ 12,000 যোগ 15,000 যোগ 50,000, তাহলে হচ্ছে যে আমাদের টোটাল হচ্ছে 14,57,000 টাকা। এই 14,57,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 14,57,000 টাকা। ওকে, চলুন এবার আমরা গয়ের 2 নম্বর পাঠ করি, মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ নির্ণয় করি। তো আমাদের গড় দেওয়া শেষ, এখন আমরা লিখবো 2 মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান, এটা ছিল 2। তাহলে মুনাফা জাতীয় প্রদানগুলো কি কি আমরা প্রশ্নে পড়ছিলাম। মুনাফা জাতীয় প্রদান যেগুলো ব্যয় হয়েছে সেগুলো আবার মুনাফা জাতীয় প্রদান হয়। তাহলে পণ্য ক্রয় 1, পণ্য ক্রয় 10 লাখ। এরপরে 2, আমাদের 2 নম্বর হচ্ছে কর্মচারীর বেতন প্রদান। নগদে যা যা প্রদান করা হয়েছে, নগদ টাকায় যা যা প্রদান করা হবে সবই প্রদানে আসবে, এবং পুরো টাকাটাই প্রদানে আসবে। তো সেটা অগ্রিমের জন্য হোক, বকেয়ার জন্য হোক, বা চলতি বছরের জন্য, যেটার জন্য হোক, সেটা কিন্তু প্রদানে আসবে, মুনাফা জাতীয় প্রদান। তাহলে হচ্ছে যে কর্মচারীর বেতন হচ্ছে 3,80,000 টাকা বসাইলাম। বসানোর পরে আমাদের হচ্ছে বিদ্যুৎ বিল প্রদান, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। এরপর আমাদের বলা আছে যন্ত্রপাতির অপচয়, এখানে কিন্তু নগদ টাকা প্রদান করা হয় না বলে এটা এখানে আসবে না। তারপর আমাদের আছে ভাড়া প্রদান করা হয়েছে, এখানে ভাড়া প্রদান করা হয়েছে টোটাল 53,000 টাকা, যার মধ্যে বলছে 3,000 টাকা 26 সালের জন্য। তাহলে যেই সালের জন্য টোটাল কত টাকা প্রদান করছি, কত টাকা পরিশোধ করছি, ওটাই হচ্ছে আমাদের প্রদান। তাই 53,000 টাকা। এখন আমরা যোগ করে যা আসবে তাই হচ্ছে যে আমাদের মুনাফা জাতীয় প্রদান। হচ্ছে 10 লাখ যোগ 3,80,000 যোগ 12,000 যোগ 53,000, তাদের টোটাল আসে 14,45,000 টাকা। এই 14,45,000 টাকা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ। তো ওকে, আল্লাহ হাফেজ, আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।